আমরা কি ফুটবল বিশ্বের শেষ প্রান্তে এসে পৌঁছাইছি? বলা হয় যে কোনো কিছুর শেষ প্রান্তে এসে পৌঁছাইলে মানুষ যা দেখতে চায় তাই দেখতে পায়। এই যে আমরা বিশ্বকাপের শেষে এসে পৌঁছালাম, মনে হচ্ছে সুইটেস্ট একটা সময়ে এসে পৌঁছাইছি। আমাদের সব তারকারা আমরা যেমন চাচ্ছি সেরকম পারফর্ম করতেছেন। আমাদের লিওনেল মেসি সৌন্দর্যে ভরায় দিচ্ছে। আমাদের আর্জেন্টিনা, আমাদের ব্রাজিল কি অসাধারণ ফুটবলটা খেললো। মনে হচ্ছে সেই যোগবনি তো ফেরে নাই, কিন্তু সাম্বা ফিরে আসছে। সাম্বাটা ফিরে আসছে। খুব করে চাচ্ছিলাম নেইমারকে আরেকবার ওই হলুদ জার্সিতে মাঠে নামতে দেখব। আমার চেয়ে বেশি নিশ্চয়ই কুনিয়ারা চাচ্ছিল। কুনিয়ার উঠে আসার ভঙ্গিটা দেখছেন? সে কত দ্রুত উঠে আসতে পারে, কত হাসি খুশি। পৃথিবীর সবচেয়ে হাসি খুশি সাব। সে উঠে আসতেছে আনন্দের সঙ্গে, কারণ তার বদলে নেইমার নামতেছে। আর ভিনি, ও মাই গড! আমাদের ভিনিসিয়াস জুনিয়র। সে তার ওই যে বালক প্রতিবাদী রূপটাকে চ্যাম্পিয়ন রূপে পরিণত করে ফেলল। টানা ৩ ম্যাচে গোল করল। স্রেফ অন্যায় না হলে, ব্লান্ডার না হলে আজকে হ্যাট্রিক হওয়ার কথা ছিল। আজকেই মেসির সমান গোল হয়ে যাওয়ার কথা ছিল। সেটা হয় নাই, তাতে কি হয়েছে? আমরা ধরে নেব যে আজকে ভিনি হ্যাটট্রিকই করছে। আমরা ৩ টা গোল ধরেই আজকে কথা বলব। আমরা আজকে এই যে ব্রাজিলের অবিশ্বাস্য সুন্দর পারফরম্যান্স, অনিন্দ্য সুন্দর পারফরম্যান্স, এটা নিয়ে কথা বলব, এবং ভিনির এই যে নায়ক থেকে মহানায়ক হয়ে ওঠার পথটা শুরু হলো, সেই পথটা নিয়েও কথা বলব আজকে। পর্তুগালের ম্যাচের পর থেকে আমার এখানে অনেকেই কমেন্ট করতেছেন ব্যক্তিগত ইনবক্সে, বেশ আহ, মানে জ্বালাময়ী ভাষায় গালিগালাজ করেও মেসেজ দিচ্ছেন। সেটা হচ্ছে যে রোনালদো ২ গোল করার পরেও আমি কেন কন্টেন্ট করি নাই। তাদের ভাষা হচ্ছে যে রোনালদোকে সমালোচনা করলেন, তাহলে প্রশংসা করবেন না কেন? আসলে অনেকগুলো যুদ্ধই কিন্তু আছে এখানে। একেবারে প্রথম কথা হচ্ছে, আমি ভাই এই চ্যানেলটাতে তো আপনারা নিউজ দেখতে পান না। যা ঘটতেছে তা এখান থেকে জানতে পারেন না। বেশিরভাগ ক্ষেত্রেই আমি যেটা করি যে এক্সপ্লানেশন দেই, বা যা দেখা যাচ্ছে না তাই বলি। মানে আমার কাছে কোনো একটা ইস্যু মিনিংফুল মনে হলে আমি সেটা নিয়ে কথা বলি। এটা হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কি কোথাও বলছি যে রোনালদো খারাপ খেলোয়াড়? এই আগের কোনো কনটেন্টে বলছি রোনালদো খারাপ খেলোয়াড়? প্রতিটা কনটেন্টে আমি শুরুতেই মনে করায় দিছি যে রোনালদো গ্রেট খেলোয়াড়, চাইলে যেকোনো সময় কামব্যাক করতে পারে। এখন যে জিনিস চাইলেই হয়, সেই জিনিসের ভিতরে খুব বেশি মিনিং আমি খুঁজে পাই নাই। আমার কাছে ব্রাজিলের আজকের খেলাটা যেরকম আমারে দোলা দিয়ে গেছে, বা অন্যান্য ব্যাপার যেরকম আফ্রিকার একটা ঘটনা যেরকম দোলা দিয়ে যাচ্ছে, ওটা তার যায় নাই। এখন এটা তো মনের উপরে আপনি জোর করতে পারবেন না। হ্যাঁ, আমার এটা যদি নিউজ চ্যানেল হতো, আপনার ওই রাইটস ছিল যে আমাকে চার্জ করা কেন বলেন না? কারণ আপনি সব কিছু নিয়ে বলেন, এই একটা তো এড়াতে পারেন না। না, আমি সব কিছু নিয়ে বলি না। শুধু আমার যেটা ভালো লাগে, যেটা আমার কাছে খুব মিনিংফুল মনে হয়, আমার যেটা টাচ করে যায়, এবং রিয়েলিটি হচ্ছে আমাকে ইউরোপের ঘটনাবলী খুব একটা কখনোই টাচ করে না। খুব রেয়ার কিছু কেস ছাড়া। ফ্রান্সেরটা টাচ করে, স্পেনেরটা টাচ করে, কারণ ওখানে আবার হিস্টোরিক্যাল ব্যাপার-স্যাপার আলাদা আছে। যাই হোক, এত ব্যাখ্যা না দেই, শুধু বলি যে ওইটা আমার কাছে খুব টাচি মনে হয় নাই। আমার মনে হয় না যে এটা খুব মিনিংফুল, যে এটা নিয়ে কথা বলার দরকার আছে। হয়তো আগামী ম্যাচেই সেটা মনে হবে। হয়তো রোনালদো সেদিন কোনো গোলও করবেন না, কিন্তু আমার মনে হবে যে আজকে রোনালদোরে নিয়ে কথা বলার দিন। এই মনে হওয়াটা আসলে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যেমন আজকে আমার মনে হচ্ছে যে শুধু নেইমারকে নিয়ে কথা বলি। শুধু নেইমারকে নিয়ে কথা বলি। মাত্র অল্প একটু সময়, ২০ মিনিটেরও কম সময় বোধহয় মাঠে ছিল। কিন্তু নেইমারকে আমার সবচেয়ে মিনিংফুল মনে হচ্ছে মাঠে নামাটা। আপনি চিন্তা করেন, ৯৮১ দিন, ৯৮১ দিন পরে নেইমার জুনিয়র মাঠে নামলো। আজকে মেসি কি করলো এটা নিয়ে কথা হচ্ছে। রোনালদো কি করলো, এমবাপ্পে কি করলো, ইয়ামাল কি করলো, হালান্ড কি করলো, এগুলো নিয়ে কথা হচ্ছে। ভিনিকে নিয়ে কথা হচ্ছে। অনেকে ভুলেই যাচ্ছে যে ওই মেসি রোনালদোদের পাশের নামটাই থাকার কথা ছিল নেইমারের। স্রেফ ইনজুরি আর দুর্ভাগ্য মিলায়ে এই ছেলেটা ওই যা প্রাপ্য তা পায় নাই। যা যা পাইছে আমি সবসময় বলি যে এগুলো নেইমারের তুলনায় খুব ক্ষুদ্র, খুব ক্ষুদ্র অর্জন। নেইমার যত বড় ব্যাপার, সেই ছেলেটা ৯৮১ দিন, মানে ২.৫ বছরেরও বেশি সময়, ২ বছর ৮ মাস সামথিং, এই সময় পরে আবার ব্রাজিলের জার্সি গায়ে জড়ালো। কি দুর্ভাগ্য, কি দুর্ভাগ্য! ক্যারিয়ারের এই সময়টায় এসে প্রায় ৩টা বছর ইনজুরি তাকে মাঠে নামতে দিল না। এখন নেইমার মানে তো ম্যাজিক। আজকে তার চেয়ে কত সিনিয়র মেসি, রোনালদো কি সুন্দর ম্যাজিক দেখাচ্ছে। সেই ছেলেটা ফিট থাকলে, সেই ছেলেটার ইনজুরি দুর্ভাগ্য না হলে আজকে তার ম্যাজিক নিয়েই তো পুরো বিশ্বকাপ
আচ্ছন্ন হয়ে থাকার কথা ছিল। হ্যাঁ, ওই ইয়েটা আচ্ছন্নতা বোধটা ফুটবল বিশ্বের এখনো যায় নাই। সেটা আমি খুব বুঝলাম ওই যে শুরুতেই যেটা বললাম যে কুনিয়ার উঠে আসার ভঙ্গিতে। কুনিয়াকে যখন সাব হতে ইঙ্গিত দিল 4th অফিসিয়াল, তখন কুনিয়া যে আনন্দটা পাইছে গোল করেও এত আনন্দ পায় নাই। ৩ টা গোল করে ফেলছে কুনিয়া। এই বিশ্বকাপের আগে তো খুব বেশি বড় তারকা ছিল না। বিশ্বকাপে অলরেডি সে তারকা। ভিনির পরেই ব্রাজিলের সবচেয়ে বড় তারকা হয়ে গেছে। যদিও বেশ মিস করে, রায়ানের মতো অত মিস করে না, বেশ মিস করে। কিন্তু কোনি এত বড় ব্যাপার। ও গোল করে এত আনন্দ পায়নি যতটা আনন্দ পাইছে ওকে যখন ওকে রেফরি বলছে যে তুমি উঠে আসো, তোমার বদলে নেইমার নামে, প্রিন্স নেইমার। পুরো স্টেডিয়াম ওলে ওলে নেইমার করে উঠতেছে, ও মনে হচ্ছে ওলে ওলে করতে করতে উঠে আসতেছে। আর নেইমার নামলো সে কি আভিজাত্য নিয়ে, সে কি আভিজাত্য নিয়ে, ভিনিরে কিভাবে জড়ায় ধরলো। এই জিনিস তো মিনিংফুল, এর প্রতিটা মুভমেন্ট, প্রতিটা পদক্ষেপ, প্রতিটা টাচ কি পরিমাণে মিনিংফুল। আপনি ভিনির ব্যাপারে আমি আগে একদিন অলরেডি কথা বলছি, সেটা আমি বর্ণবাদের জায়গায় দাঁড়ায় কথা বলছি, তার প্রতিবাদী কণ্ঠস্বরের জায়গায় কথা বলছি, সেই জিনিস আর রিপিট না করে ভিনিরও সব কিছু আমার খুব মিনিংফুল মনে হয়। আজকে তো মানে হ্যাট্রিক হয় নাই এটা আমি মানতে রাজি না। এই কারণে হ্যাট্রিক হয় নাই, এই যে এক্সপ্লানেশন সবাই সকাল থেকে দিচ্ছেন, এটা আমার কাছে খুব অর্থহীন মনে হচ্ছে। মানে কোনো উপায় থাকলে ফিফার সরি বলে হ্যাট্রিকটা ঘোষণা করে দেওয়া উচিত যে তার ৩ গোলই হইছে। এছাড়া আর কোনো যুক্তি থাকতে পারে না। খুবই বাজে, খুবই বাজে, খুবই বাজে একটা ডিসিশন হয়েছে এবং সেই ডিসিশনটা নিচ্ছে VAR। মানে কি হাস্যকর রে ভাই! VAR একটা ডিসিশন নিচ্ছে ফ্রন্ট ট্যাকেলে। মানে পেছন থেকে ও ট্যাকেল না, কিছু না। তার পাটা ওই স্কটল্যান্ডের খেলোয়াড়ের পায়ের সামনে। সে বলে পা চার্জ করছে। সেই গোলটা বাতিল হয়ে গেল। বিল্ড আপে কেন তুমি ফাউল করে আসছো? এটা কোনো কথা? তাহলে কি ট্যাকেলটা বন্ধ করে দেবেন আপনারা? যে সামনেও ট্যাকেল করা যাবে না? বলে ট্যাকেল করা যাবে না, বল নেওয়া যাবে না। তাহলে ও কি করবে? ও বোকার মতো দেখবে, সবাই দাঁড়ায় থাকবে যে ওরা বল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। হায়, হায়! এইটা মানে কোনো রকম কোনো যুক্তি, আইন, তর্ক কিছু ধার ধারে না। শুধু বেচারার একটা জেনুইন এবং অতি সুন্দর গোল বাতিল হলো। যাক, বিনের খেলাটা যদি বলি যে বিনের খেলা কেন এত সুন্দর লাগতেছে? এক তো ওই মানে ইয়ের জায়গা থেকে, রাজনৈতিক বোধের জায়গা থেকে খুব সুন্দর লাগতেছে। আর হচ্ছে যে ফুটবলটা খেলতেছে। এই ফুটবলটাকে ওই যে শুরুতে যোগবনিত বলতে গিয়ে থেমে গেলাম। এটা যোগবনিত না। মানে ব্রাজিলের ক্লাসিক ফুটবল না। দেখেন ব্রাজিল, আর্জেন্টিনা কেউই আর তার ওই ক্লাসিক ফুটবলটা খেলে না। এখন তাদের সময়ের সঙ্গে অনেক প্রাগমাটিক হতে হয়েছে এবং সেটাতে অনেক কিছু যোগ হয়েছে। যদিও বলি যে ইউরোপ পছন্দ করি না, ইউরোপ পছন্দ করি না। ইউরোপ থেকে পাওয়ার যোগ হইছে, প্রেসিং যোগ হইছে। প্রেসিং জিনিসটা তো ইউরোপের, এই যে একেবারে আধুনিক প্রেসিংটা, ফরওয়ার্ডরা যে প্রেসটা করে এটা ইউরোপের দেওয়া। ও সেই জিনিসগুলো যোগ হইছে, যোগ হয়ে এটা বরং আমার কাছে মনে হয়েছে যে এটা সাম্বা হয়ে গেছে। এটা সত্যিকারের সাম্বা হয়েছে। মানে সাম্বার যে নাচটা, কোরিয়া যে নাচটা নাচে ওটা না। সাম্বার রিয়েল নাচটা দেখবেন, এটা হচ্ছে যখন ওই যে রিওতে ফেস্টিভ্যাল হয়, তখন বিভিন্ন টিভি চ্যানেলে দেখতে পাবেন যে সাম্বার নাচের একটা মাতাল ছন্দ আছে। সেই জিনিসটা হইছে এখন ব্রাজিলের ফুটবলে। মানে জগবনিত তো ছিল আসলে টিকি টাকার বাবা। টিকি টাকা ওই আয়াক্স একাডেমি হয়ে ইয়েতে আসলো বার্সেলোনায়, যে টিকি টাকার জন্ম হলো, এই টিকি টাকার প্রাণ আসলে জগবনিত। ওটা অনেক নিরীহ সৌন্দর্য। যদিও অনেক গতিশীল, কিন্তু অনেক নিরীহ সৌন্দর্য। ওর মধ্যে মাতাল ব্যাপারটা নাই। সেই মাতাল ব্যাপারটা যোগ হয়েছে ব্রাজিলের বর্তমান খেলায়। টিকিটাকা ইয়েটা আছে, ওই পাসিংটা আছে, পরস্পরের সঙ্গে বোঝাপড়া আছে, কিন্তু সেটা ওয়ান টাচ হইছে। আরো স্পিডি হইছে, দ্রুত বল রিলিজ করা হইছে। আর এটার সঙ্গে কার্লো আনচেলত্তিরে ছোট করছি বলে যাদের ধারণা, তারা আমার কনটেন্ট আর না দেখলেও চলবে। কার্লো আনচেলত্তিরে নিয়ে ওইদিন যে কথাগুলো বলছি, তার একটাতেও যদি কারোর মনে হয় যে আনচেলত্তিরে ছোট করছে বা আনচেলত্তিরে বুঝি নাই, তার আর আমার কনটেন্ট দেখার দরকার নাই। কার্লো আনচেলত্তি কি জিনিস? ওইটা ওইদিনও বলছি যে কার্লো আনচেলত্তিকে বুঝতে হলেও আমার ৩০০ বার আরো জন্মাইতে হবে। আজও সেটা বলি। কার্লো আনচেলত্তি যেটা যোগ করছেন, মারাত্মক যেটা, যেমন ইয়েকে ২ সিবির মাঝখানে খেলাচ্ছেন ভিনিকে। যদিও লেফট থেকে শুরু করতেছে, কিন্তু সে চলে আসতেছে ২ সিবির মাঝখানে। ওইটা একদম কার্লোর মাথার জিনিস। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রেসিংটা। এত প্রেসিং ব্রাজিল কোনো কালে করতো না। আপনি দেখেন ভিনির যে ৩ টা গোল, ৩ টা গোলই বলতেছি। ভিনির যে ৩ টা গোল, ৩ টা গোলই কোনো না কোনো জায়গায় প্রেস করে বল উইনের রেজাল্ট। কোনোটা ভিনি নিজে করছে,
কোনোটা অন্য কেউ করে পাস দিছে। মানে সবসময় ব্রাজিল একে আধারে ওয়ান টাচ ফুটবল, গতিশীল ফুটবল, তাদের যেটা ট্রেডমার্ক সেটা খেলতেছে। সঙ্গে ওই অপূর্ব জিনিসটা যোগ হইছে। প্রেস করা, প্রেস করে দ্রুত বল উইন করে পাটা গোল দিয়ে দাও। ওই যে ১ম গোলটা অনেকে দেখতেছি অনেক জায়গায় লেখা হচ্ছে ইটস এ গিফট ফ্রম স্কটল্যান্ড। ইভেন ধারাভাষ্যকার ওই সময় বলতেছিল ইটস এ গিফট, ইটস এ গিফট। বুলশিট। এটা গিফট না রে ভাই। ও যখন বলটা বা ডিফেন্ডারের কাছ থেকে প্রেস করে কেড়ে নিছে, ওই অ্যাসিস্টটা কে প্রোভাইড করলো? রায়ান। রায়ান না গুইমারেস ঠিক খেয়াল করতে পারতেছি না। যাই হোক, ও যে বলটা কেড়ে নিল, ওটা ইটসেলফ তো একটা ম্যাজিক। ওটা ইটসেলফ একটা ম্যাজিক। এটা গিফট হয় কি করে? ওই ছেলে কি ভুল পাস দিছে? ও কি গুইমারেস বা রায়ান যেই হোক তারে বল দিয়ে দিছে বা ভিনিরে বল দিয়ে দিছে? তা তো না, ভুল পাস তো দেয় নাই। আপনি যে গিফট বলবেন কখন? যখন সে ভুল করবে। ওটা তো ভুল করে নাই। ও সর্বোচ্চ চেষ্টা করছে বলটা পায়ে রাখার। কিন্তু পারে ওঠে নাই। ওরে প্রেস করে ওর কাছ থেকে বল কেড়ে নিছে। কেড়ে নিয়ে ভিনিরে দিছে। ভিনি ম্যাজিকের মতো একটা গোল করে ফেলছে। এই তো ব্রাজিলে পুরোটা সময় জুড়ে, হ্যাঁ, এই ম্যাচটার রেজাল্ট আমি যেভাবে দেখছি, যদি সবাই সেটার সঙ্গে একমত হন, তাহলে এই ম্যাচটা ৭-০, ৮-০ হইলে আমার মনে হয় স্কোর লাইন সত্যি কথা বলতো। কারণ রায়ান একা তো মনে হয় গোটা ৩ মিস করছে। রায়ান যদিও ভালো খেলছে। কারণ আপনি যখন ৩ টা মিস করেন তার মানে আপনি বেশ চান্সও ক্রিয়েট করছেন। রায়ান খারাপ খেলে নাই, কিন্তু প্রচুর মিস করছে। 1 টু 1 ও 1 ভার্সেস 1 গোলকিপারের পেয়েও মিস করছে। মানে সেটা স্রেফ চিপ করলে চলে বা একটু পাশ থেকে দিয়ে দিলে চলে, সেটাও সে করে নাই। কয়েকজন কোনিয়া একটা গোল পেলেও কোনিয়াও কিন্তু ২ টো মিস করছে। মানে যেগুলো ইজি, ইজি ছিল। বিনির তুলনায় ইজি ছিল। বিনির 3rd যে গোলটা সেটা তো যথেষ্ট কঠিন গোল ছিল। কিন্তু বাকিরা যদি সহজ কাজগুলো করতে পারত তাহলে ৬-০, ৭-০, ৫-০ মিনিমাম দেখতাম আমরা। যাই হোক, স্কোর লাইন নিয়ে আমি কখনো বদার থাকি না। কে কয়টা গোল করলো ওটা নিয়েও আমি খুব একটা বদার থাকি না। আমি ফুটবল নিয়ে বেশি বদার থাকি। সেই জায়গাটায় ব্রাজিল ওয়াজ সুপার! ব্রাজিল ওয়াজ সুপার! এই ব্রাজিলরে দেখা যায় না বলেই ব্রাজিল নিয়ে অনেক অভিযোগ, অনুযোগ। দেখেন ব্রাজিলের এই রূপ সর্বশেষ কবে দেখছি আমরা বলেন? ব্রাজিলের এই যে অবশ করে দেওয়ার একটা ব্যাপার, যে প্রতিপক্ষ পর্যন্ত হতভম্ব হয়ে থাকবে যে কি হচ্ছে রে ভাই? আর্জেন্টিনার এই রূপটা, ব্রাজিলের এই রূপটা, এই দলগুলোর এই রূপটা আমরা দেখি না যখন, তখনই আমাদের ভেতর থেকে ক্ষোভ বের হয়ে আসে। আমি বহু ব্রাজিল সাপোর্টাররা চিনি যারা আর্জেন্টিনাকে দীর্ঘদিন পর্যন্ত গালিগালাজ করতেন এই কারণে না যে আর্জেন্টিনা তাদের চ্যালেঞ্জার। ভাই, বা মানে পর্যন্ত 90s পর্যন্ত, লেট 90s পর্যন্ত, 98 পর্যন্ত আর্জেন্টিনা ব্রাজিলের চ্যালেঞ্জারও ছিল না। মানে এটা তো মানতে হবে। 50 থেকে 90s পর্যন্ত আর্জেন্টিনা যে ২ টো ট্রফি জিতছে, ওইটা ব্রাজিলের চ্যালেঞ্জার হইতে পারে নাই কখনো। তারা চ্যালেঞ্জার হিসেবে কখনো আর্জেন্টিনার সমালোচনা করেন নাই। করছেন কে? করছেন হচ্ছে, "ভাই তোরা তো আমাদের বাড়ির পাশের ভাই। তোরা চিরকাল এই ফুটবল খেলে অভ্যস্ত। তোরা কেন সেটা ছেড়ে দিলি? তোরা কেন নেগেটিভ ফুটবল খেলোস?" এইটা নিয়ে বহু ব্রাজিল সমর্থকও আমি রাগ করতে দেখছি। আর্জেন্টিনার সমর্থক তো রাগ করতেও দেখছি। ব্রাজিল যখন 94 এ ফুটবল বিশ্বকাপ জিতলো, তখনও কিন্তু ব্রাজিল এই স্লোগান হইছে, "এই বিশ্বকাপ আমাদের না।" আর আর্জেন্টিনা ব্রাজিলের দর্শকরা তারা আসলে রেজাল্টের আগে ফুটবল দেখতে চায়। যে মাঠে কি খেলা হচ্ছে। ২ টো গোল করছি আর জবাব দেওয়া হয়ে গেছে। এই টাইপের মেন্টালিটি নিয়ে আর্জেন্টিনা ব্রাজিলের রিয়াল ফুটবল ফলোয়ার যারা তারা গড়ে না। ২০০২ সালের পর থেকে ব্রাজিল কিছু জেতে নাই। ব্রাজিল কি খুব খারাপ করে যাচ্ছে? যে একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড পারফরম্যান্স করে যাচ্ছে? কোপা জিতছে, কনফেডারেশনস কাপ জিতছে, সবগুলো বিশ্বকাপে মিনিমাম কোয়ার্টার ফাইনাল খেলতেছে, সেমিফাইনাল খেলছে। তাহলে কেন ব্রাজিলকে নিয়ে ব্রাজিলিয়ানরা সমালোচনা করে? কারণ এই বিউটিটা দেখতে চায় তারা। তারা সাম্বাটা দেখতে চায় এট লিস্ট। যোগবনি তো আজকের দিনে আর চলবে না, ট্যাঙ্গোও আজকের দিনে আর চলবে না। কিন্তু ওইটার একটা আধুনিক ভার্সন দেখতে চায়। যে এট লিস্ট ওই যে অবশ করে দেওয়া প্রতিপক্ষরে পর্যন্ত ওইটা দেখতে চায়। সেটা দেখা গেল। কার্লো আনচেলত্তিকে অনেক ধন্যবাদ যে ২ টা ম্যাচ পার করে এসে হলেও তিনি সেটা ব্রাজিলিয়ানদের সেই স্বাধীনতা দিচ্ছেন এবং নিজেরটা ওখানে যোগ করছেন যে, "না, তোমরা তোমাদের ছন্দটা দেখাও। ছন্দটা দেখালে অসাধারণ কিছু দেখানো সম্ভব।" এই যে গুইমারেস, পাকুইতা ২ পাশ থেকে কি অসাধারণভাবে বল দিচ্ছে, কি অসাধারণভাবে বল দিচ্ছে। কাসেমিরো স্টিল আমার ওর প্রতি যে প্রত্যাশা, কার্লো আনচেলত্তির ওর প্রতি যে প্রত্যাশা সেখান থেকে এখনো নিচে আছে। বাট প্রতি ম্যাচে সে আগের ম্যাচের চেয়ে ভালো করতেছে। আগাচ্ছে, আগাচ্ছে, আগাচ্ছে। ওই যে কার্লো আনচেলত্তি ভরসা তো রাখতেছে নিশ্চয়ই কিছু একটা ভেবে। আসলে খেলোয়াড়রা তো বিশ্বকাপের মতো আসরগুলোতে ম্যাচ বাই ম্যাচ ডেভেলপ করতে থাকে।
সেটা স্বাভাবিক নিয়ম। নিশ্চয়ই ওনরা ওইগুলো বুঝতে পারেন কোচরা। ওই কারণে ভরসা রাখেন। আমরা বুঝে উঠতে পারি না যে কেন ফাকুন্দো মেদিনাকে ভরসা করতেছে স্কালোনি? কেন অমুকরে আনতেছে না, তমুকরে আনতেছে না? লেফট ব্যাক তো নাই। কিন্তু দেখেন ঠিকই সেই ফাকুন্দো মেদিনা ম্যাজিক করে দিল। হোয়াট এ প্লেয়ার হি ওয়াজ! ওরে নিয়ে আলাদা করে কথা বলব না। তো সব মিলে ব্যাপারটা হচ্ছে যে কোচদের বোঝাপড়া তো আলাদা। ক্যাসেমিরোর সেই ডেভেলপমেন্টটা হচ্ছে স্টিল ওই জায়গাটায় না। এটা খুব ভালো হবে যদি নেইমার যখন থেকে ৯০ মিনিট খেলা শুরু করবে। ৯০ মিনিট না হোক, শুরু থেকে ৬০ মিনিট ৭০ মিনিট, তখন ওই গ্যাপটা পূরণ হয়ে যাবে। তখন নিশ্চয়ই ফরমেশনে একটু চেঞ্জ আসবে। নেইমার থাকবে ইয়ের পিছনে, ভিনির পেছন দিকটায়। মানে ফরমেশন যাই হোক, ভিনি আগানো থাকবে, নেইমার পেছানো থাকবে। এই জায়গা থেকে নেইমার অনেক বেশি প্লেমেক করবে। আমার মনে হয় না যে নেইমার এখন আর নিজে খুব বেশি গোলের জন্য যাবে। সে আসলে ভিনিরে দিয়ে খেলাবে। ভিনি আরো বেশি সুযোগ পাবে। এই দেখেন বললাম না ৯৮১ দিন। এই ৯৮১ দিনে পৃথিবীতে কত কি হয়ে গেছে না? পৃথিবীতে আরো অনেকগুলো যুদ্ধ শুরু হয়ে গেছে। আরো অনেক অমানবিকতা শুরু হয়ে গেছে। পৃথিবীতে কিছু ভালো ঘটনাও ঘটছে। এই ব্রাজিলে কোচ-টোচ বদল হয়ে গেছে। কতবার এর মধ্যে আর্জেন্টিনা আরেকটা কোপা জিতে ফেলছে। এখন যখন আবার এতদিন পরে নেইমার মাঠে নামলো, সে দেখলো ব্রাজিলের দৃশ্য চেঞ্জ হয়ে গেছে। বাচ্চাটারে রেখে গেছিল, সেই বাচ্চাটা এখন নায়ক হয়ে গেছে, বড় হয়ে গেছে। তার মানে নেইমারের দায়টা ডবল হয়ে গেল। শুধু এখন আর নিজের ঋণ পরিশোধের দায় না। এখন একই সঙ্গে যে বাচ্চাটা বড় হয়ে গেছে, ওই বাচ্চাটাকে আরো বড় করার দায়িত্ব। এবং সেটা যে নেইমারের কাজ এবং নেইমারের আসলে সেটাই এখন রোল। সেটা নেইমার মাঠে নামার পরে ওদের অভিব্যক্তি দিয়ে বুঝবেন। ওদের আনন্দ দিয়ে বুঝবেন। ওই যে আনন্দের জন্য খেলাটা বলে না? ওই যে ব্রাজিলের সবাই যে আনন্দটা পাইলো যখন নেইমার নামলো, নেইমার নিজে কিন্তু মানে খুব বলার মতো ভালো খেলে নাই। যে অল্প একটু সময় পাইছে, মানে কেবল তো ওয়ার্ম আপ এটা তার জন্য। কিন্তু বাকিরা যে আনন্দটা পাইছে, ওই আনন্দটা বলে দেয় যে ওরা নেইমারকে কতটা মাঠে চায়। এই ব্রাজিল দলটার ধরেন আমি তো চাই এন্ড্রিক ছেলেটা শুরু থেকে খেলুক। ওই ইয়ের জায়গায়, রায়ানের জায়গায়। এই আ তারপরে পাকুইতো আরো ভালো খেলুক, নেইমার খেলুক, রাফিনাটা মিসিং হয়ে গেল। আমি জানি না আদৌ খেলতে পারবে কিনা। এই পুরো বাচ্চাদের নিয়ে এরাদের যদি নেইমার খেলাইতে পারে, নেইমার যদি এই জায়গায় নেইমারের লিওনেল মেসি হওয়ার দরকার নেই। কারণ নেইমার হি হিমসেলফ ইজ নেইমার। সে নিজেই বড় ব্যাপার। নেইমার যদি নেইমার হয়ে এই বাচ্চাদের সঙ্গে শুধু থাকে, তাহলে এই ব্রাজিল অনেক দূর যাওয়ার কথা। অনেক দূর, অনেক দূর। লোকে মিলাচ্ছে যে রিভালদো, রোনালদো ৩ টা করে গোল করছিল গ্রুপ পর্বে প্রত্যেক ম্যাচে, তাইতে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে। ওইসব অলৌকিকতার কথা ভেবে লাভ নাই। এই ব্রাজিল অলরেডি এই ব্রাজিলের ভেতর থেকে চ্যাম্পিয়ন বেরোয় আসছে। জাস্ট এখন তাদের চ্যাম্পিয়নশিপে চ্যালেঞ্জ নেওয়ার সময়। কিন্তু এবার সুবিধাটা যেটা যে অনেকগুলো দল শুরুতেই তাদের ভেতর থেকে চ্যাম্পিয়নশিপের সত্তাটা বের করে আনছে। আর্জেন্টিনা, ফ্রান্স, ব্রাজিল অনেকেই। ফলে আমরা এখন খেলা দেখার অপেক্ষায় থাকতে পারি। যদিও বলছি যে খেলা নিয়ে খুব সন্তুষ্ট হয়ে গেছি, না। এখন আমার মনে হচ্ছে বিশ্বকাপটা শুরু হচ্ছে। ফার্স্ট রাউন্ডটা শেষ হওয়ার অপেক্ষা। ফার্স্ট রাউন্ডটা শেষ হলে বিশ্বকাপটা একটা জমজমাট বিশ্বকাপ শুরু হয়ে যাবে। সবার জন্য শুভেচ্ছা, ব্রাজিলের জন্য অনেক শুভেচ্ছা।